আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে আমি ইসরাত জাহান রাখি তোমাদের এই কেএমএস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা গতদিন আমরা দ্বিতীয় অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস, দ্বিতীয় অধ্যায় নিয়ে আগে দুইটা ক্লাস হয়েছে। আজকে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি সম্পর্কে জানবো। তোমরা বাসায় কেমন আছো সবাই? আশা করি তোমাদের আগের যে পার্টগুলো সেই পার্টগুলো অবশ্যই পড়া হয়ে গেছে। তোমরা নেটওয়ার্ক সম্পর্কে খুব ভালো ধারণা নিয়েছো। নেটওয়ার্ক থাকলে আমাদের যে সুবিধাগুলো হয়, আমাদের খুব সহজে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমাদের কিছু নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়। গতদিন আমরা হাব, রাউটার, তারপরে হাব রাউটার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মডেম এবং লেন কার্ড নিয়ে আলোচনা করব। দেখো, পার্ট 13-তে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি মডেম এবং লেন কার্ড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এখন এই যে মডেমটা কি? মডেমটা হলো কি একটা নেটওয়ার্ক যন্ত্র। ইন্টারনেট কানেকশনের জন্য আমরা মডেমটা ব্যবহার করে থাকি। মূলত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো কি? মডেম। ঠিক আছে, তাহলে এই যে মডেম শব্দটা যে এসেছে, এই মডেম শব্দটা কোন দুটো শব্দ থেকে এসেছে আমরা একটু দেখি। মডুলেটরের মো এর মো এবং ডিমডুলেটরের ডেম, এই দুটো শব্দ নিয়ে আমাদের কি মডেম শব্দটা এসেছে। তোমরা জানো যে মডেম একটা কি নেটওয়ার্ক যন্ত্র। এই যন্ত্র দিয়ে আমাদের কি ইন্টারনেট কানেকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। মূলত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে নেটওয়ার্কে যুক্ত থাকার অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো কি মডেম। মডুলেটরের মো এবং ডিমডুলেটরের ডেম, এই দুটি কি শব্দ নিয়ে আমাদের মডেম শব্দটা কি তৈরি হয়েছে। এখন এই যে মডেমটা তার দ্বারা যুক্ত হতে পারে, আবার তারবিহীনও হতে পারে। বর্তমানে ডিএসএল এবং ওয়াইফাই মডেম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে আমরা বর্তমানে ডিএসএল আর হলো ওয়াইফাই মডেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ডিএসএল হলো ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন। এই বর্তমানে এই দুইটা মডেম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন আর হলো ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি। ঠিক আছে, তাহলে বর্তমানে দুইটা মডেম আমাদের ব্যবহার করা হয়, ডিএসএল এবং হলো কি ওয়াইফাই মডেম। এখন আমরা দেখব যে মডেমটা কিভাবে কাজ করে। যেহেতু আমাদের মডেমটা মূলত কি একটা নেটওয়ার্ক যন্ত্র এবং আমাদের তথ্য আদান প্রদানের জন্য একটা কি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। মডেম সিগন্যাল আদান প্রদানের জন্য একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে থাকে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক সিগন্যাল থেকে এক ধরনের সিগন্যাল দরকার হয়। এই যে আমরা যদি একটা চিন্তা করি যে আমাদের কম্পিউটার, আমরা যদি কম্পিউটারে মডেম লিখি, কম্পিউটার কি সেটা বোঝে? না, কম্পিউটার শুধু বাইনারি ভাষা বোঝে, সেটা হলো কি 0 আর হলো 1। তাহলে এটা হলো কি
ডিজিটাল সংকেত। কম্পিউটার শুধু কি ডিজিটাল সংকেতগুলো ব্যবহার করতে হয়। আর কম্পিউটার আমরা যদি কোনো কিছু লিখি, কম্পিউটার কোনো কিছুই বুঝে না, শুধু 0 আর 1 এই বাইনারি সংখ্যা দিয়ে কম্পিউটার বুঝে থাকে। তাহলে আমাদের মডেম থেকে সিগন্যাল আদান প্রদানের একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। আর মডেম এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে কি করে ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রেরণ করে থাকে। ধরো আমি একটা ডাটা পাঠাইলাম, কম্পিউটার যেহেতু ডিজিটাল সংকেতটা কি বুঝে থাকে, সে কি অ্যানালগ সংকেতটা বুঝে না, তখন কি ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে সেই রূপান্তরের কাজটা করে থাকে কি মডেম করে থাকে। আবার সেই অ্যানালগ সংকেতকে কম্পিউটার বোঝানোর জন্য ডিজিটাল সংকেতে রূপান্তর করে দেয়, সেই মডেমে এই কাজটা করে দেয়। তাহলে কম্পিউটার ডিজিটাল সংকেত তৈরি করে থাকে, এর একসাথে সংযোগকারী মডেমের মডুলেশন অংশকে ডিজিটাল সংকেতকে, এই যে আমরা বলেছিলাম যে মডুলেটর অ্যান্ড আর হলো মডুলেটর কি আর ডিমডুলেটরের এই দুইটা শব্দের সমন্বয়ে কি আমাদের মডেম শব্দটা তৈরি হয়। তখন এই যে মডুলেশনের কাজটা হলো কি তোমার ডিজিটাল সংকেতকে সে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, আর ডিমডুলেশনের কাজটা হলো তোমার অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কি তথ্যটা আদান প্রদান করা হয়। তাহলে এই যে আমাদের ডিজিটাল সংকেত নেটওয়ার্কে যুক্ত যে ডিজিটাল সংকেত সংযোগকারী মডেমের মডুলেশন অংশ, দেখো এখানে মডুলেটর অংশটা কি করে সংযোগকারী মডেমে কি ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে দেয়। আমরা যেহেতু আমাদের নেটওয়ার্কের জন্যই কি আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, তাহলে আমাদের এই যে মডুলেটরের কাজটা হলো কি ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে নেটওয়ার্কে ছেড়ে দেওয়া। এরপর প্রাপক কম্পিউটার, যে কম্পিউটারে তুমি প্রেরণ করলা, একটা কম্পিউটারে তো তুমি ডাটাটা প্রেরণ করবা, সেই কম্পিউটারের প্রাপক কম্পিউটার কি করে এই সিগন্যাল পৌঁছলে প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেমের ডিমডুলেটর অংশ কি করে আমাদের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কম্পিউটারকে পাঠিয়ে দেয়। এভাবেই কি হয় তথ্যটা আদান প্রদান হয়। এই যে মডেম প্রাপক এবং প্রেরক উভয় ক্ষেত্রে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। যেহেতু আমাদের সিগন্যালগুলো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করতে হয় এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে হয়, এই কাজগুলো কে কাজ করে মডেম এই কাজটা করে থাকে। তাহলে তথ্য আদান প্রদানটা খুব সহজ হয়ে যায়। সহজেই আমরা মডেম ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে সিগন্যাল আদান প্রদান করতে পারি। এভাবে মডুলেটর এবং ডিমডুলেটরের মাধ্যমে মডেম নেটওয়ার্কে সিগন্যাল আদান প্রদান করে থাকে। তোমাদের এখানে একটা প্রশ্ন আসে যে মডেম কি? মডেম কিভাবে তথ্য আদান প্রদান করতে পারে? তাহলে এখন খুব সহজেই তুমি এটার উত্তর দিতে পারবে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের মডেমের কাজ হলো কি তথ্যকে খুব সহজেই, তথ্য বা উপাত্তকে খুব সহজেই কি করা স্থানান্তর করা। আর এখানে মডুলেটরের কাজ হলো তোমার ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে নেটওয়ার্কে দিয়ে দেওয়া। আর নেটওয়ার্ক থেকে আমাদের যে কম্পিউটারে আমি তথ্যটা প্রেরণ করব, সেই কম্পিউটারের মডেমের ডিমডুলেটর অংশ তোমার অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা এই কথাটাই বলতে পারি যে ডিজিটাল তথ্যকে প্রেরণের সময় অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাকে কি বলা হয়? মডুলেশন বলা হয়। এবং প্রেরিত অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল তথ্যে রূপান্তর করাকে কি বলা হয়? ডিমডুলেশন বলা হয়। তাহলে আমরা এখন খুব সহজে বুঝতে পেরেছি যে কিভাবে মডেম আমাদের কাজ করে থাকে। তাহলে
মডেম সম্পর্কে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখব যে লেন কার্ড। আমরা আগে পার্টে 8 পার্টে পড়েছিলাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমরা নেটওয়ার্ক তৈরি করার জন্য দুইটা কম্পিউটারকে, দুই বা ততোধিক কম্পিউটারকে একসাথে সরাসরি যুক্ত করতে পারি না, তার জন্য একটা নেটওয়ার্ক কার্ড দরকার হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটাকে বলা হয় কি লেন কার্ড। আমরা বলতে পারি দুই বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয় সেই যন্ত্রটি হলো কি লেন কার্ড। তাহলে আমাদের দুই বা ততোধিক কম্পিউটারকে যুক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? লেন কার্ডটা ব্যবহার করা হয়। নেটওয়ার্কের সাথে যুক্ত একটি আইসিটি যন্ত্র থেকে অন্য একটি আইসিটি যন্ত্রে আমরা যখন তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে এই লেন কার্ডের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা তো নেটওয়ার্ক ব্যবহার করি এই জন্যই যে তথ্যটা যেন খুব সহজে আদান প্রদান করতে পারি। আর এই লেন কার্ডের কাজ হলো তোমার কি সেই তথ্য এবং উপাত্তটা পাঠাতে বা গ্রহণ করতে লেন কার্ডের আমাদের কি যুক্ত করতে ব্যবহার করা হয়। দুইটা আইসিটি যন্ত্রকে যুক্ত করার কাজে লেন কার্ড ব্যবহার করা হয়। লেন কার্ড অনেকটা ইন্টারপ্রেটারের মতো কাজ করে। এই যে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো বিদেশি আসলে যে দুভাষীর একজন লোক দুভাষী হিসেবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে সে এক জায়গায় গেল, সে আমাদের ভাষাটা বুঝতে পারলো না, তখন সেই দুভাষী কি করে, সে সুন্দর করে বুঝিয়ে দেয়। এরকম এই যে কম্পিউটারে যখন তথ্য আর উপাত্তটা পাঠানো হয় তখন দেখা যায় কম্পিউটার যেহেতু ডিজিটাল সংকেত দেয়, সেই সংকেতটা বোঝার জন্য কি এই ল্যান কার্ডটা ব্যবহার করা হয়, যেন সেই তথ্য বা উপাত্তটা খুব সহজেই বুঝতে পারে। বর্তমানে সব কম্পিউটারে কি মাদারবোর্ডের সাথে ল্যান কার্ডটা বিল্ট ইন অবস্থায় থাকে। তাহলে এই পর্যন্ত আমরা যতগুলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি পড়েছি সবাই কি মোটামুটি বুঝতে পেরেছ। আজকে আমরা মডেম এবং লেন কার্ড সম্পর্কে আলোচনা করলাম। তারপরে পার্ট 14 নম্বরে আমরা আলোচনা করব স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার। পার্ট 14-তে আমরা আলোচনা করব স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার। স্যাটেলাইট ও কি অপটিক্যাল ফাইবার। আচ্ছা, এটা যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস বলি। এই যে আমাদের যে আমরা এক দেশ থেকে ধরো, এক জায়গা থেকে আরেক জায়গায়, ধরো আমাদের ময়মনসিংহের একটা এলাকায় বলো, সব জায়গায় যোগাযোগ করার জন্য কি কোনো না কোনো মাধ্যম প্রয়োজন হয়। এরকম দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করার জন্য কি আমাদের কি নেটওয়ার্ক ব্যবহার করতে হয়। নেটওয়ার্ককে বলা, এই যে ইন্টারনেটকে বলা হয় কি নেটওয়ার্ক। কারণ কি ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবো। তাহলে এই যে নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আর এই নেটওয়ার্ক যদি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তাহলে পুরো পৃথিবীটা কি অচল হয়ে যাবে, কিছুক্ষণের জন্য স্থবির হয়ে যাবে। আর এই নেটওয়ার্ককে সচল রাখার জন্য অনেক লোক কিন্তু কাজ করছে, যেন কিছু সময়ের জন্য নেটওয়ার্কটা কি হয় না, বন্ধ না হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কের সংশ্লিষ্ট যন্ত্রপাতি বলো, নেটওয়ার্ক ঠিক রাখার জন্য অনেক লোক কাজ করছে। আর এখন নেটওয়ার্ক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, শুধু একটা এলাকা নয়, দেশের যে কোনো প্রান্তে মানুষের সাথে বলো, যে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সাথে যদি আমরা যোগাযোগ করতে চাই তাহলে আমাদের কি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে হবে। কাছাকাছি জায়গা হলে কি আমরা খুব সহজে বৈদ্যুতিক তার দিয়ে কি করতে পারি, যোগাযোগ করতে পারি বা তথ্য পাঠাতে পারি। কিন্তু দেখা যায় যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন আমাদের তথ্য পাঠাতে হয় তখন আমাদের স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবারের প্রয়োজন হয়। আমরা তখন কি স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবারের সাহায্য নিয়ে থাকি। তখন কিন্তু আমরা বৈদ্যুতিক তার দিয়ে যোগাযোগ
করতে পারবো না, কারণ কি এটার দূরত্ব অনেক বেশি। পৃথিবীর এক পৃষ্ঠ, আমরা জানি যে পৃথিবী গোল, দেখা যায় এক পৃষ্ঠে দিন থাকলে অপর পৃষ্ঠে কি রাত থাকে, তাহলে দূরত্ব তো অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের স্যাটেলাইট ব্যবহার করতে হয়। তাহলে আমরা প্রথমেই জানবো কি স্যাটেলাইট। স্যাটেলাইটটা কি? স্যাটেলাইটটা হলো একটা কৃত্রিম উপগ্রহ যা মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরছে। আমরা একটা এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর চারদিকে কি আমাদের স্যাটেলাইটটা কি ঘুরছে। তাহলে এই যে আমাদের পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে প্রতিদিন কি 24 ঘন্টা সময় লাগে। তাহলে যেহেতু তোমরা কি মনে হয় আমরা কি স্থির অবস্থায় আছি না? এটা কিসের জন্য আছে? মাধ্যাকর্ষণ বলের জন্য। তোমরা বিজ্ঞানে পড়েছো যে মাধ্যাকর্ষণ বলটা কি। মাধ্যাকর্ষণ বলের পৃথিবী কিন্তু ঘুরছে, প্রতিনিয়তই ঘুরছে, কিন্তু আমরা কিন্তু ঘুরছি না। আমাদেরকে কি মনে হচ্ছে আমরা স্থির অবস্থায় আছি, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘুরে। এই যে স্যাটেলাইটটাকে যখন পৃথিবীর চারপাশে ঘুরে তখন কি মাধ্যাকর্ষণ বলের কারণে ঘুরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো কি শক্তির প্রয়োজন হয় না। পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে আসতে কি 24 ঘন্টা সময় লাগে, এরকম স্যাটেলাইটও একবার পৃথিবীকে ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা পৃথিবী থেকে যদি স্যাটেলাইটটাকে দেখি তাহলে সেটাকে কি মনে হয়? স্থির মনে হয়, যে একটা জায়গার মাঝে সে কি স্থির অবস্থায় আছে। এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। 1964 সালে যখন জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় তখন কি আমাদের তথ্য আদান প্রদানের একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তার জন্য কি আমরা খুব সহজে এখন পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সাথে তথ্য আদান প্রদান করতে পারছি এবং কি যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি। একটা সময় ছিল যে শুধু কথা বলা যেত। ধরো তোমার কোনো আত্মীয় যদি বিদেশে যেত তখন কি তার সাথে মাসে একবার বা বছরে একবার, বছরে না 3-4 মাস পরে পরে একবার কথা হতো। কিন্তু এখন দেখা যায় যে এই যে নেটওয়ার্কের উন্নতির ফলে আমরা খুব সহজে এখন কথা বলতে পারি, খরচও কিন্তু অনেক কমে গেছে। আর একটা সুবিধা হলো এই যে কথা বলার সাথে সাথে আমরা কিন্তু তাকে দেখতেও পারি। দেখতে পারি না? হ্যাঁ পারি। তাদেরকে তাহলে কি আমাদের এই যে নেটওয়ার্ক ব্যবহার করার ফলে আমাদের সবকিছু এখন কি অনেক সহজ হয়ে গেছে। তাহলে এই যে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটের কথা বললাম, যে জিও স্টেশনারি স্যাটেলাইট একটা যে কোনো দূরত্বে কিন্তু রাখা যায় না, একটা নির্দিষ্ট দূরত্বে রাখা যায়। প্রায় 36,000 কিলোমিটার দূরত্বে এই জিও স্টেশনারি স্যাটেলাইটটাকে স্থাপন করা হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল কে পাঠানো হয় এবং কি স্যাটেলাইট সেই সিগন্যালকে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে দেয়। ধরো এখানে যদি আমাদের স্যাটেলাইটটা থাকে, এই যে আমরা অনেক সময় বলি যে আমাদের নেটওয়ার্ক পাওয়া যায় না, আমরা মোবাইলে যখন কথা বলি তখন কি নেটওয়ার্ক পাওয়া যায় না। যখন আমাদের নেটওয়ার্ক ক্লিয়ার করার জন্য দেখা যায় যে অনেক টাওয়ার ব্যবহার করা হয়, তাই না? তাহলে এই যে এখান থেকে আমরা যদি সিগন্যালটা পাঠাই, ধরো এখানে যদি আমাদের অ্যান্টেনাটা থাকে, তাহলে এখান থেকে যদি আমরা সিগন্যালটা পাঠাই তাহলে প্রথমে কি স্যাটেলাইটে যাবে, সেখান থেকে আর অন্য পাশে যে আমাদের টাওয়ারটা থাকবে সেখানে কি আমাদের সিগন্যালটা পৌঁছে যাবে। তাহলে আকাশের একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্তে যেখানে সিগন্যাল পাঠানো হয়, এখান থেকে সিগন্যাল পাঠানো হবে কোথায়? স্যাটেলাইটে। তারপর স্যাটেলাইট থেকে আবার সিগন্যাল পাঠানো হবে কি পৃথিবীর অপর প্রান্তে। তাহলে কি এটা কি অনেক আমাদের যোগাযোগের ক্ষেত্রে অনেক বড় একটা সুবিধা। আচ্ছা, এই পদ্ধতিতে আমাদের এই যে আমরা রেডিও, টেলিফোন বা মোবাইল ফোন বা ইন্টারনেটে আমরা সিগন্যাল পাঠানোর কাজে আমরা এই পদ্ধতিতেই কি জিও স্টেশনারি পদ্ধতিতে আমরা কি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন বা মোবাইল ফোন, ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়।
তাহলে এই যে আমরা ধরো বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও পৃথিবীর যে কোনো চ্যানেল আমরা কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন এই যে আমরা এতক্ষণ স্যাটেলাইট নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশেও একটা স্যাটেলাইট স্থাপন করা হয়েছে মহাকাশে, সেটা হলো কি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটা স্যাটেলাইট কি মহাকাশে প্রেরণ করা হয়েছে। কত সালে? 2018 সালে। এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে। 2018 সালের 12ই মে। ঠিক আছে, তাহলে এই যে এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এটা অবশ্যই মনে রাখবে যে বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটা স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। 2018 সালের 12ই মে তারিখে মহাকাশে এটি প্রেরণ করা হয়েছিল। আর এই যে স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হলো কি 57তম দেশ। 57তম দেশ হিসেবে বাংলাদেশ কি করেছে? স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। এই জিনিসটি মনে রাখবা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আর হলো 2018 সালের 12ই মে, আর বাংলাদেশের অবস্থান কততম? 57তম। এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবশ্যই পড়তে হবে। তাহলে এই যে আমাদের বলা হয় যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ 2021 সালকে কেন বলা হয় তোমরা কি জানো? 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কি এই স্যাটেলাইটের ভূমিকা কি গুরুত্বপূর্ণ। কেন 2021 সালে? আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে কি 2021 সালে। এই জন্যই 2021 সালকে বলা হয়েছে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে। তাহলে আমাদের এই স্যাটেলাইটের ভূমিকা কি অনন্য। আর আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 স্থাপন করার পরে আমাদের একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। এখন এই যে আমাদের এত এত সুবিধা, তার মাঝে কিছু এই স্যাটেলাইট ব্যবহার করার কিছু অসুবিধা আছে। দুটো অসুবিধা আছে। যেহেতু আমাদের স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার প্রয়োজন হয়। এটা একটা অসুবিধা, কারণ এত বড় অ্যান্টেনা তো তৈরি করা একটু কঠিন, তাই না? তাহলে এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হলো পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল, তারবিহীন। কারণ কি এত উঁচুতে তো তার ব্যবহার করা যাবে না, আর এত উঁচু অ্যান্টেনাও কি আমাদের নেই। যেহেতু আমাদের স্যাটেলাইটটা 36,000 কিলোমিটার উপরে, তাহলে আমাদের সেখানে সিগন্যাল পাঠাতে কি হয় ওয়্যারলেস পদ্ধতিতে, তারবিহীন পদ্ধতিতে। সেখানে ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও ওই সিগন্যাল বিশাল দূরত্ব অতিক্রম করতে কিছুটা সময় নেয়। দেখা যায় যে আমাদের অনেক সময় ফোনে যখন আমরা মোবাইল ফোনে যখন কথা বলি, তখন অপর প্রান্তের কথাটা একটু পরে শোনা যায়। এটা সাধারণত দেখা যায় যে বিদেশে কথা বলার ক্ষেত্রে বা দূরত্ব যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের একটু সময় লাগে। আমরা কথা বললে পাশের জনের কথাটা একটু পরে শুনতে পাই। এটা হয় এই যে আমাদের সিগন্যালটা, যেহেতু আমাদের জিও স্টেশনের স্যাটেলাইটটা অনেক উপরে আছে, সেখানে আমাদের ওয়্যারলেস পদ্ধতিতে সিগন্যালটা দ্রুত বেগে গেলেও বিশাল দূরত্ব অতিক্রম করতে কিছুটা সময় নিয়ে থাকে। তাহলে এই যে আমাদের স্যাটেলাইটে দুইটা অসুবিধা, একটা হলো তোমার অনেক উঁচুতে থাকার কারণে বড় অ্যান্টেনার প্রয়োজন হবে, আর যেহেতু আমাদের ওয়্যারলেস পদ্ধতিতে সিগন্যালটা যায় দ্রুত বেগে যায়, কিন্তু যেতে কিছুটা সময় নেয়, তার জন্য আমরা কথাটা একটু পরে শুনতে পাই। এই দুটো হলো তোমার অসুবিধা। তার থেকে এই যে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার, তার থেকে আমাদের অপটিক্যাল ফাইবারটা কার্যকরটা বেশি। এখন আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানবো।
অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হলো খুব সরু, অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। এটা আলোক সিগন্যাল পাঠাতে হয়, এর ভিতর দিয়ে কি হয়, আলোক সিগন্যাল পাঠাতে হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রয়োগ করে কি হয়, আলোক সিগন্যালটা পাঠানো হয়। এর মধ্য দিয়ে তথ্য উপাত্ত পাঠিয়ে থাকে। তোমরা যারা বিজ্ঞান ক্লাসে তো অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছ। তাহলে এই যে আমাদের অপটিক্যাল ফাইবারটা হলো খুব খুব সরু কাচের এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। এটা আলোক সিগন্যাল, এটার ভিতর দিয়ে কি করা হয়, আলোক সিগন্যাল পাঠানো হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল পাঠানো হয় অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে। এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোক সিগন্যালটা, এই যে বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে রূপান্তর করতে হয়। এবং এই যে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যখন আমরা তথ্য উপাত্ত পাঠাতে চাই, তখন বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করতে হয়। আবার আমাদের এই আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে তথ্য উপাত্তটা অপর প্রান্তে পৌঁছে যায়। তাহলে আমাদের এই যে প্রক্রিয়াটা, বৈদ্যুতিক সিগন্যাল থেকে আলোক সিগন্যালে রূপান্তরিত হয়, আবার আলোক সিগন্যাল থেকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয়। তাহলে আমাদের দুই দিকে দুইটা কনভার্টার থাকতে হয়। বৈদ্যুতিক সিগন্যালে আলোক সিগন্যালে রূপান্তর করতে হবে, আবার আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করতে হবে। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে অনেক বেশি, এই যে আমাদের স্যাটেলাইটের যে অপটিক্যাল ফাইবারে কি তথ্য পাঠানো অনেক সহজ এবং অনেক বেশি তথ্য কি করা যায়, পাঠানো যায়। তাহলে এই যে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে অনেক বেশি তথ্য বা উপাত্ত পাঠানো সম্ভব। একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল একসাথে পাঠানো সম্ভব। কতগুলো পাঠানো সম্ভব, কয়েক লক্ষ, একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল। তাহলে চিন্তা করলে এই যে একসাথে যদি আমরা কয়েক লক্ষ টেলিফোন কল পাঠাতে চাই, তাহলে কি আমাদের অপটিক্যাল ফাইবারটাই ব্যবহার করা কি অনেক সহজ। তাহলে এই যে অপটিক্যাল ফাইবার এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে কি করা হয়, একে অন্যের সাথে যুক্ত। এই যে প্রত্যেকটা দেশে যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা এখন সাধারণত অপটিক্যাল ফাইবার দিয়ে যোগাযোগ করা হয়। আর এই যে আমাদের এক দেশ থেকে অন্য দেশে সমুদ্রের তলদেশ দিয়ে এই কি পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে নেওয়ার সময় কি সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। এ ধরনের ফাইবারকে বলা হয় কি, এ ধরনের ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল। তাহলে অপটিক্যাল ফাইবারটা এক দেশ থেকে অন্য দেশে নেওয়ার জন্য আমাদের সমুদ্রের তলদেশ ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কি সাবমেরিন কেবল। আর বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবলের কথা আলোচনা করা হয় সেটা হলো সিমি উই4। ঠিক আছে। তাহলে বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবলের মাধ্যমে পৃথিবীর বাইরের পৃথিবীর সাথে যুক্ত সেটা হলো কি সিমি উই4। এটা তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবশ্যই মনে রাখবা। তাহলে এই যে স্যাটেলাইটে সিগন্যাল পাঠানো হয় কি আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার যেহেতু সরু কাচের ভিতর দিয়ে যেতে হয়, তাহলে সেখানে আলোর বেগ কি 1/3 কম। স্যাটেলাইট থেকে অপটিক্যাল ফাইবারে আলোর বেগটা কি 1/3 কম। কেন? কারণ কি আমাদের অপটিক্যাল ফাইবারে কাচের ভিতর দিয়ে যেতে হয়। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়। কেন পাঠানো যায়? কারণ কি, কারণ হলো স্যাটেলাইটে পাঠাতে হলে আমাকে 36,000 কিলোমিটার দূরত্ব কি অতিক্রম করতে হয়, কিন্তু অপটিক্যাল ফাইবারে কি এত দূরত্ব কিন্তু অতিক্রম করতে হয় না। তাহলে এটাও একটা সুবিধা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, যে অপটিক্যাল ফাইবারের তথ্য এবং উপাত্তটা পাঠানো অনেক সহজ।
তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসে যে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে। তাহলে আজকে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে যে আমাদের দ্বিতীয় অধ্যায়টা। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।